পদ্মা নদীর মাঝি, তারপর তো যৌথ প্রযোজিত ছবি আপনি সেরকম কোনো ছবিতে আর অভিনয় করেননি, এবং যৌথভাবে প্রযোজিত ছবির সংখ্যাও কিন্তু বেশ নগণ্য। এই ধরনের ছবি সম্পর্কে আপনার কি মনে হয়? এই ধরনের ছবি কি আরও বেশি হওয়া প্রয়োজন, এবং বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের বাংলাভাষী দর্শকদের জন্যে তাদেরকে টার্গেট করে তৈরি করা ছবির সংখ্যা কি আরও বেশি হওয়া প্রয়োজন? আমার মনে হয় যৌথ প্রযোজনায় কিন্তু এই ছবিগুলো খুব ভালো হতে পারে। বিকজ এখনও কিন্তু একটা কোথাও যেন বাংলাদেশের সঙ্গে পশ্চিমবঙ্গের একটা অন্যরকম ভেতরে টান আছে। সেই টানে আজও কিন্তু লোকে সেই সেই পুরনো গল্পগুলো এখনও ফিরে ফিরে আসে পরিবারে আলোচনা করতে বসলে। দেশভাগ এখনও মানুষের মনে একটা কোথাও একটা ছোট্ট দুঃখের জায়গা হয়ে রয়েছে। তো সেইগুলোকে আমরা এখনও ব্যবহার করিনি খুব একটা, আমাদের করা উচিত। চলচ্চিত্রের প্রসঙ্গে ফেরত আসছি, কিন্তু তার আগে একটু অতীতে ফেরত যাই। আপনি পড়ালেখা করেছেন গণিত শাস্ত্রে, আপনি গ্র্যাজুয়েশন করেছেন এবং অর্থনীতিও পড়েছেন, আপনি ইকোনমিক্স পড়েছেন, এবং আপনি অভিনয়ে একটু দেরিতেই এসছেন। আপনি কিভাবে অভিনয়ে আসা হলো? আমি আসলে চিরকালই সায়েন্সের স্টুডেন্ট ছিলাম। আমার কোনো দিনই সিনেমা আমার কোনো দিনই মানে পছন্দের আলাদা করে কোনো বিষয় ছিল না। আমি স্কুল কলেজের দিনেও কোনো দিন অ্যাক্টিং করিনি। আমি শুধু গান গাইতাম, রবীন্দ্রসঙ্গীত গাইতাম। কোনো দিন সেভাবে করিনি কিছু সিনেমার জন্য প্রিপারেশন, ইনফ্যাক্ট কল্পনাও করিনি। হঠাৎ করে গ্র্যাজুয়েশনের পরে বেশ কিছু লোকজন বলতে শুরু করলেন, কিছু আত্মীয় স্বজন, কিছু পরিচিত লোক, কিছু রাস্তায় দেখে, কিছু বন্ধুর বাড়িতে একজন দুজন কখনো বলেছেন, সেটা কখনো সময় করেছি, কখনো রিফিউজ করেছি। এরকম করতে করতে আফটার সার্টেন টাইম ভালো লেগে গেল। এটা কি মঞ্চে অভিনয়ের কথা বলছেন নাকি টিভিতে? টেলিভিশনে ভালো লেগে গেল। তারপরে আস্তে আস্তে শুরু করে দিলাম। তারপর 1986-এ শুরু করেছিলাম। 86-এ ধরুন 2টো না 3টে করেছিলাম টোটাল। 87-এও 2টো 3টে 4টে করেছিলাম টেলিভিশনের জন্য শর্ট স্টোরিজ। তারপর সেখান থেকে শুটিংয়ে যেতে না যেতে কেউ ফ্লোরে রাখলেন যে এরকম আমার একটা ছবি করার আছে, সেই ছবিটা করুন। খুব মানে আস্তে আস্তে ধীর গতিতে সহজ পদ্ধতিতে একজন করে একটা কাজ দেখে আর ডেকে নিয়ে গিয়ে আবার একটা কাজ দিলেন। এরকম করে করে আমার সিনেমায় চলে আসা হয়ে গেছিল। আপনার সাম্প্রতিককালের ছবিগুলোর মধ্যে একটি হচ্ছে অন্তর্মহল। খুব সাম্প্রতিক না হলেও এটির কথা অনেক দর্শকই। এছাড়া গৌতম ঘোষের আবার অরণ্যে, তিনি সত্যজিতের অরণ্যের দিনরাত্রি ছবিটির যে সিকুয়েল তৈরি করলেন, এই ধরনের ছবি তো আছেই। অপর্ণা সেনের যুগান্ত ছবির কথা উল্লেখ করা যায়। বাংলা ছবির যে বিবর্তন, এবং সেই বিবর্তনের চিত্রে প্রেক্ষাপটে বাংলা ছবি আজকে কোথায় দাঁড়িয়ে আছে বলে আপনার মনে হয়, একজন অভিনেত্রী হিসেবে, একজন চলচ্চিত্র কর্মী হিসেবে? বাংলা ছবির এই বিবর্তনের পথে এখন বাংলা ছবি কোথায় এবং কোন দিকে যাচ্ছে? বাংলা ছবি এখন অনেকটা ইন্টারন্যাশনাল অডিয়েন্সকে কেটার করতে শুরু করে দিয়েছে, এবং সেটা বেশ কবছর ধরে। পদ্মা নদীর মাঝি, আবার অরণ্য, পদ্মা নদীর মাঝি নিয়ে মনে আছে আমি কান ফেস্টিভ্যালে গেছিলাম। আমার অনেকগুলো ছবির আমি সারা পৃথিবীর অনেক ফেস্টিভ্যালে, ইন্টারন্যাশনাল ফেস্টিভ্যালে গেছি। অভিনয় করার সুবাদে ডাকা হয়েছিল আমাকে। সো বাংলা ছবি অনেক বছর ধরে, বেশ অন্ততপক্ষে 10-12 বছর ধরে নানানভাবে ইন্টারন্যাশনাল মার্কেটে তার জায়গা বানিয়ে নিয়েছে, এবং একটা নিশ অডিয়েন্স তৈরি করে ফেলেছে বাংলা ছবি, সাবটাইটেল বাংলা ছবি দেখার জন্য। লোকে কিন্তু অধীর আগ্রহে বসে থাকে, এবং আমি অনেক বিদেশি মানুষকে নানান জায়গায় মিট করেছি ফেস্টিভ্যালসে বেসিক্যালি, যারা মানে প্রভূত বাংলা ছবি দেখেছেন, কিছু কিছু ক্ষেত্রে মনে আমার থেকেও বেশি দেখেছেন। কাজেই বাংলা ছবি যে একটা ইন্টারন্যাশনাল অডিয়েন্সকে কেটার করছে, তাদের মতন করে ভাবছে, অনেক কন্টেম্পোরারি সাবজেক্ট নিয়ে আসছে,
এবং টেকনিক্যালি অনেক বেশি সুপিরিয়র কোয়ালিটির ছবি তৈরি করছে ধীরে ধীরে, এবং কোথাও একটা বাংলার কানেকশন, যেটা আপনি একটু আগে বলছিলেন কথায় কথায়, যে রিলেশনশিপ, ইমোশনস, হিউম্যান রিলেশনশিপ, এগুলো নিয়ে বাংলার কোথাও একটা ঘুরপাক খাওয়া এবং এগুলোকে এক্সপ্লোর করা নানানভাবে, এটা কিন্তু বাংলা ছবি এখনও করে যাচ্ছে। এটা আমার মনে হয় বাংলা ছবির একটা ডেফিনেটলি একটা কাইন্ড অফ একটা শক্তির দিক, একটা শক্তির দিক নিশ্চয়ই।